রাত করে বাড়িতে ফেরা মাত্রই এবার স্রোতের উপরে চরম ক্ষিপ্ত হয়ে উঠল সার্থক। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক ডিনার টেবিলে বসে যখন স্রোতের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময়ে সার্থক মনে মনে চিন্তিত হয়ে বলতে থাকে যে না জানি আবার কোন বিপদে পড়ে গেল। কারণ বলিহারি যাই, এই মেয়েটাকে এতবার করে আমি সাবধান করা সত্ত্বেও কিন্তু কোনো মতে ওর জেদের কাছে হার মেনে আমার কাছে আত্মসমর্পণ করে আমার সাথে ফিরলো না। এখন যদি কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি মুখ নিয়ে দাঁড়াবো ওর পরিবারের লোকের কাছে? ওদিকে সার্থকের বাবা সার্থককে বকাঝকা করে বলতে থাকে যে তোমার মতন একটা অপদার্থ ছেলেকে কেন যে আমি দায়িত্ব দিয়েছিলাম আমার মেয়ের কে জানে। আমার তখন বড্ড বেশি ভয় করছে, না জানি আবার মেয়েটা কোন বিপদ আপদে পড়ে গেল। তুমি কি করে এতটা কেয়ারলেস হতে পারলে বড় তো সার্থক? তখন সার্থক বলতে থাকে ওর পিসিমণিকে যে দেখো পিসিমণি, তুমি তোমার দাদাকে বরঞ্চ ভালোভাবে জানিয়ে রাখো এই কথাটা যে তার মেয়ে এতটাই জেদি যে তার মেয়ে কোনো রকম কোনো কথা শোনারে পালাই রাখে না। সে শুধু সেটাই করে যেটা তার মন বলে। তাই আমাকে শুধু শুধু দোষারোপ যাতে তোমার দাদাভাই না করে। তখন এই কথা বলে আমাদের সার্থকের পিসিমণি বলতে থাকে যে মেয়েটা বললো তুই অমনি রাজি হয়ে গেলি? মেয়েটাকে এত রাতে একা ফিরতে তুই দেওয়ার জন্য রাজি হলি কেন বলতো? ওদিকে কথা বলতে না বলতে হঠাৎ করে যখন বেল বেজে উঠে তখন সার্থক দরজা খোলা মাত্র স্রোতকে দেখে চমকে উঠে আর বলতে থাকে তোমার লজ্জা করছে না? এই এত রাত করে বাড়ির বউ বাড়ি ফিরে এলো, এটা পাড়া প্রতিবেশী দেখলে কি বলবে? তুমি একবার ভেবে দেখেছো? শোনো স্রোত, আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা কিন্তু তোমার বাড়ি নয় যে তুমি যখন ইচ্ছা তখন মুখ উঠিয়ে বাড়ির ভিতরে চলে আসবে। এটা তোমার শ্বশুর বাড়ি, আর সেই কথাটা তোমার ভুলে গেলে চলবে না। তখন সার্থকের বাবা স্রোতকে বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, তুই ঠিক আছিস তো? তোর পথে কোনো বিপদ আপদ হয়নি তো? তখন স্রোত বলতে থাকে যে না না বাবা, তুমি আমাকে নিয়ে এত টেনশন করছিলে কেন বলো তো? তোমরা ডিনার কেন করে ফেলোনি এখনো পর্যন্ত বলো তো? আর সার্থক স্যার, আপনাকে একটা কথা বলে রাখি, আমি খুব ভালো করেই জানি যে এটা আমার শ্বশুর বাড়ি আর এখানে আমার বাড়ির নিয়মকানুন মোটেও চলবে না। কিন্তু একটা কথা আপনি ভুলে গেলে চলবে না যে এর বাইরেও কিন্তু আমার একটা জীবন আছে। তাই সেই জীবনটাকে আমি জলাঞ্জলি দিয়ে তো অন্তত এই বাড়ির নিয়ম রক্ষা করতে পারবো না, তাই না? এই কথা বলা মতো সার্থকের পিসিমণি বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, আমাদের বাড়ির নিয়মকানুন কি কোনোটাই তুই এখনো পর্যন্ত একসেপ্ট করে নিতে পারছিস না? না কিসের সমস্যা হচ্ছে বলতো? আমি তো তোর কাছ থেকে মোটেও এই জিনিসটা এক্সপেক্ট করি না। আমি তো সবসময় মনে করেছিলাম যে না, তুই আমাদের সকলকে আপন করার পাশাপাশি আমাদের বাড়ির নিয়মকানুনও আপন করে নিবি। কিন্তু তুই যে এরকম করে সব কিছুর থেকে মুখ ফিরিয়ে নিবি সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। ওদেরকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কাকে কি বলছো বলো তো? উনি তো এখন ওনার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে মশগুল হয়ে থাকে। উনি ক্লাসেও অ্যাটেনশন দেয় না। উনি কখনো ওনার বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা দিবে সেটা নিয়ে যে ব্যস্ত থাকে, তাতে আর কি আর বলবো? দিকে কথা বলা মাত্র স্রোত যখন কোনো রকম কোনো ডিনার না করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় স্রোতকে সোফায় ঘুমানো অবস্থায় দেখে সার্থক স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে তোমার সাহস তো কম না, তুমি আমাকে না পারমিশন নিয়ে তুমি সোফায় কেন ঘুমিয়ে পড়েছো বলো তো? তুমি খাটে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, যখন থেকে আপনি এই সোফাটাই নিয়েছেন তখনই আমি বুঝতে পেরে গিয়েছি যে আপনার হয়তো আমার সাথে এক বিছানা শেয়ার করতে প্রবলেম হচ্ছে, তার জন্য আপনি এই সোফাটাই নিয়েছেন। তাই আপনার ঘরে আপনি কেন কষ্ট করতে যাবেন বলুন তো? আমি আপনার লাইফে অতিথি হয়ে এসেছি, তাই অতিথির মতনই থাকার কথা আমার। তাই আমি সোফায় আজ থেকে ঘুমাবো, আপনি বরঞ্চ বেডে গিয়ে ঘুমিয়ে পড়ুন। অন্তত নিশ্চিন্তের ঘুমটুকু অন্তত দিতে পারবেন, নয়তো বা আমার কারণে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নালিশ করা শুরু করে দিবেন যে হয়তো বা আপনার ঘুমটাও আমি হারাম করে দিয়েছি যবে থেকে আমি আপনার জীবনে এসেছি। আমি সেই কথাটা শুনতে চাই না। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।